সিরিয়াল কিলার বললেই আপনার মনে কি নাম আসে? চার্লস শোবরাজ, জ্যাক দ্য রিপার, বড়জো স্টোনম্যান? আপনি কি জানেন এই সব ঘটনার অনেক আগে বাংলাতেই 1884 সালে ফাঁসি হয়েছিল একজন সিরিয়াল কিলারের, এবং তিনি একজন নারী। এই গল্প রহস্যের, এই গল্প তুমুল উত্তেজনার, সর্বোপরি এই গল্প ভালোবাসার ও মাতৃত্বের। এই গল্প ত্রৈলোক্য তারিণীর। তবে এই গল্পে শুরু ত্রৈলোক্যকে নিয়ে নয়, বরং সেই মানুষটিকে নিয়ে যিনি এই মামলার তদন্ত করেছিলেন। অজপড়াগায়ের সম্ভ্রান্ত কুলীন বংশের মেয়ে, তার থেকে সিরিয়াল কিলার। ত্রৈলোক্য তারিণীর নাম হয়তো প্রকাশ্যেই আসত না যদি না গোয়েন্দাগিরির পাশাপাশি কলবও ধরতেন দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়। আমরা আজ যে সত্যি অপরাধের গল্প শুনছি, গোয়েন্দা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বহু বছর আগে সেই কাজ করে গেছেন তার লেখা সত্যি তদন্তের গল্পে। ব্রিটিশ কলকাতার দুটি অংশ ছিল, একটি ব্রিটিশ সহ ইউরোপীয়দের জন্য, তার নাম ছিল হোয়াইট টাউন। অন্যটি দেশীয়দের, সেখানে পা পড়ত না সাহেবদের। এলাকার নাম দেওয়া হয়েছিল ব্ল্যাক টাউন। নামে বর্ণবিদ্বেষের মতো দুই এলাকার মধ্যে ছিল সংস্কারের আকাশ পাতাল বিদ্বেষ। এই ব্ল্যাক টাউন সম্পর্কে ইংরেজদের ধারণা ছিল এখানে অপরাধের হার অনেক বেশি। মূলত সেই অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য নির্দিষ্ট ছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নির্দিষ্ট কিছু অফিসার। তাদের মধ্যে অন্যতম প্রিয়নাথ মুখোপাধ্যায়। 1878 থেকে 1911 অবধি তিনি কর্মরত ছিলেন কলকাতা পুলিশে। তার দেখা অন্যতম নৃশংস অথচ বুদ্ধিমতী অপরাধী হল ত্রৈলোক্য, যাকে ধরতে গিয়ে ঘোল খেতে হয়েছে পুলিশের অনেক দুধে কর্তাদের। কিন্তু কে এই ত্রৈলোক্য? পশ্চিমবঙ্গের বর্ধমানের এক প্রত্যন্ত গ্রামে জন্ম আর বড় হওয়া ত্রৈলোক্যর। জীবন এখানে নিস্তরঙ্গ, অনাড়ম্বর। ঘরের নারীরা ব্যস্ত ঘর সংসার আর সন্তান লালন পালনে, আর বাড়ির পুরুষরা বেশিরভাগই ব্যস্ত থাকেন চাষের কাজে। ত্রৈলোক্য তারিণীর বাবাও সাধারণ ভাগচাষী ছিলেন। গ্রামের মধ্যে সুন্দরী হিসেবে তার খ্যাতি ছিল। একে সুন্দরী, তারপর অনুরা। এরকম মেয়েকে বেশি দিন বাড়িতে রাখা যেত না তখনকার দিনে। ভালো পাত্র পাওয়ার আশায় হাত থেকে বেরিয়ে গিয়েছিল অনেকটা সময়। তাই কৈশোরের কোঠা পেরোনোর আগে পাত্রস্থ করতে কৌলিন্য প্রথার দোহাই দিয়ে 13 বছর বয়সে ত্রৈলোক্যর বিয়ে হল ষাটোর্ধ্ব এক প্রৌঢ়র সঙ্গে। আরে মুখটা তোল, শুভ দৃষ্টি করতে হবে তো, মুখটা তোলো। সে সময় অন্যান্য মেয়েরা তাও যা 1-8 বছর সংসার করত, ত্রৈলোক্য তার স্বামীর বাড়ি ঘর চোখে পর্যন্ত দেখেনি কখনো। তার বিয়ে ছিল নামকা বাস্তে। এই বৃদ্ধের আগেও বেশ কয়েকটি বিয়ে থাকার দরুন সতীনের জন্য কোনোদিন শ্বশুর বাড়িতে যাওয়ার সুযোগ হয়নি ত্রৈলোক্য তারিণীর। ফলে সময়ের নিয়মে শ্বশুর বাড়ির সঙ্গে যোগাযোগ কমতে কমতে সম্পর্কের পাট চুকে যায় একসময়। কিছুদিন পর সেই প্রৌঢ়ের মৃত্যু হলে বিধবা হন ত্রৈলোক্য। নিজের গ্রামেই নিঃসঙ্গ জীবন কাটছিল তার। হঠাৎ পরিচয় হয় গ্রামে আগত এক বৈষ্ণবীর সঙ্গে, এবং এরপরই তার জীবন বইতে থাকে অন্য পথে। জানো বৈষ্ণবী, আমার তোমাকে খুব হিংসে হয়। কেউ তোমায় শাসন করার নেই, সারাক্ষণ তুমি কি খেলে কি করলে তাতে বাধা দেওয়ার লোক নেই। কি সুন্দর নিজের খুশি মতো ঘুরে বেড়াও। সবসময় এত আনন্দে থাকো কি করে বলো তো? ভালোবাসা গো, ভালোবাসা। ভালোবাসলে বিনা আগুনে প্রদীপ জ্বলে ওঠে, পোড়া গরমে গা শীতল লাগে গো।
এই পোড়া কপালে এই জন্মে আর ভালোবাসা জুটল না গো। সেই বৈষ্ণবী মারফত ত্রৈলোক্য তারিণীর সঙ্গে আলাপ হয় এক যুবকের, জড়িয়ে পড়ে এক নতুন সম্পর্কে। তার সঙ্গে ক্রমে ঘনিষ্ঠ হয় সম্পর্ক। ওই বৈষ্ণবীর বাড়িতেই মাঝে মাঝেই গোপনে দেখা হতো তাদের। এরপর একদিন মারা যান বৃদ্ধা বৈষ্ণবী। কিছুদিনের মধ্যে ত্রৈলোক্য তারিণীর গোপন সম্পর্কের কথা জানাজানি হয়ে গেল। হিন্দু ব্রাহ্মণ বিধবার এই কেচ্ছা মেনে নিল না তাদের গ্রাম। তারা ছেড়ে কথা বলল না ত্রৈলোক্যকে। অবস্থা বেগতিক দেখে প্রণয়ীর সঙ্গে গ্রাম ছেড়ে কলকাতা পৌঁছল ত্রৈলোক্য তারিণী। যুবক ইচ্ছাকৃতভাবে হোক বা নিরুপায় ত্রৈলোক্য তারিণীকে কলকাতার নিষিদ্ধ পল্লীতে এনে ফেলে। তারা সোনাগাছিতে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে। তবে যুবকটি হয়তো প্রকৃত অর্থেই ভালোবেসেছিল ত্রৈলোক্যকে। লোকমুখে খবর, পরবর্তীকালে ত্রৈলোক্যর হাতেই খুন হতে হয় যুবকটিকে। গ্রাম থেকে সদ্য কলকাতায় পা রাখা তরুণী জানতও না ওই এলাকার বৈশিষ্ট্য। যখন সে জানে ততদিনে অনেক দেরি হয়ে গেছে। ওদিকে তার বাপের বাড়ির দরজাও তার জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে। ত্রৈলোক্য এবার পাকাপাকিভাবে পেশা হিসেবে গ্রহণ করে পতিতাবৃত্তি। দরিদ্র পরিবারের মেয়ে ত্রৈলোক্য সুন্দরী যুবতী হওয়ার সুবাদে হাতে এলো বেশ অনেক টাকা। জীবনে দুবার সংসার করার স্বপ্ন বিসর্জন দিয়ে অঢেল টাকার মালিক। এই অর্জিত অর্থ তাকে যে স্বাধীনতা ও আত্মবিশ্বাস দিল, তা থেকেই সেই অর্থ লোভের ইচ্ছে তাকে তাড়িয়ে নিয়ে যেতে লাগলো ক্রমশ, এবং এটি ত্রৈলোক্যকে অপরাধী হয়ে ওঠার পেছনে কাজ করল। কারণ একথা তো তিনিও জানতেন যে যৌবন ফুরিয়ে গেলে এই অর্থের যোগান আর তার থাকবে না। কিন্তু কিভাবে পুরোদস্তুর অপরাধী হয়ে উঠল ত্রৈলোক্য? সোনাগাছিতে ক্রমশ মক্ষী রানী হয়ে দেখা দিল ত্রৈলোক্য তারিণী। এমন সময় তার জীবনে এলো জনৈক কালীবাবু। পরবর্তীকালে সেই ছিল ত্রৈলোক্যর মূল প্রণয়ী এবং সেই সঙ্গে অপরাধের চক্রী। কালীবাবু স্ত্রী বিয়োগের পরে তার একমাত্র ছেলে হরিকে বড় করে তোলে ত্রৈলোক্য তারিণী। ত্রৈলোক্য মন প্রাণ দিয়ে ভালোবাসে কালীকে, কিন্তু কালী সেও কি ভালোবাসে ত্রৈলোক্যকে, নাকি শুধুই ব্যবহার করে তাকে? দীর্ঘ সময় ত্রৈলোক্যর উপার্জনের ওপরে নির্ভরশীল ছিল কালী। বয়সের সঙ্গে সঙ্গে কমতে থাকলো উপার্জন। এদিকে মানুষ এখন তিনজন, চাই অর্থ। শেষে অন্ধকার পথে পা রাখল ত্রৈলোক্য তারিণী ও তার প্রণয়ী কালীবাবু। শুরু হলো শঠতা দিয়ে। প্রথমে ধনী ঘরের ছেলেদের নানা রকম টোপ দিয়ে নিয়ে আসা হতো ত্রৈলোক্যর ঘরে। তাদের টাকাতেই কেনা হতো মদ। অতিরিক্ত মদ্যপান করিয়ে যখন হারাতো তাদের বোধ শক্তি, লুটপাট করত তারা। সঙ্গে আনা টাকা পয়সা, গয়না সব কিছু নিয়ে রাস্তায় ফেলে দিয়ে আসতো তারা। এই সব শিকারদের বেশিরভাগ আগের রাতের কোনো স্মৃতি মনে থাকতো না। যাদের থাকতো তারা লোক লজ্জায় পুলিশের কাছে যেত না, আর যারা যেত তাদের অসংলগ্ন কথা আর স্মৃতির কল্যাণে নিজেদের জুটত ভর্ৎসনা। এই হলো ত্রৈলোক্যর অপরাধ জগতে পদার্পণের কাহিনী। তা যত সময় গেছে অপরাধগুলি হয়েছে জটিল এবং অভিনবও বটে। শুনে রীতিমতো তাজ্জব হতে হয় কিভাবে ত্রৈলোক্য ও কালী
এই দুজন ঠগ মিলে গড়ে তুলেছিল তাদের প্রতারণার জাল। আরো লোকজনকে যুক্ত করলো তারা তাদের এই কাজে, এবং তার রীতিমতো অর্গানাইজড ক্রাইমের আকার ধারণ করল। সেই সময় সমাজে শ্রোতীয় ব্রাহ্মণ নামক এক বিশেষ শ্রেণীর ব্রাহ্মণ ছিলেন, যারা বড় পণের বদলে কন্যা পণ দিয়ে ছেলের বিয়ে দিতেন পাল্টি ঘরে। কালীবাবু এই রকম প্রবাসী শ্রোতীয় ব্রাহ্মণ পরিবার থেকে শিকার ধরে আনতেন। ত্রৈলোক্য পতিতাপল্লী থেকে কোনো মেয়েকে পাত্রী সাজিয়ে নিয়ে আসে সাজানো বাড়িতে। ভুয়ো বাড়িতে পাত্রীর ভুয়ো আত্মীয় জোগাড় করে ত্রৈলোক্য ভুয়ো মাসি পিসি সেজে কনে দেখার আয়োজন করত। তারপর কনে পছন্দ হলে সাজানো পাত্রীর সঙ্গে বিয়ে দিত অন্য শহরের বিত্তবান পাত্রর। পাত্রীর সঙ্গে যেত তার সাজানো আত্মীয় স্বজন। তারপর সুযোগ বুঝে ট্রেনে চোখে ধুলো দিয়ে সব গয়নাপত্র নিয়ে বাবা মায়ের কাছে আসার নাম করে পালিয়ে আসত নতুন বউ, সঙ্গে তার পরিজনরা। পরে ভুয়া ঠিকানায় গিয়ে কাউকে খুঁজে পাওয়া যেত না। পর অপরাধ করেও ধরা না পড়ায় সাহস বাড়ছিল তাদের, কিন্তু পতিতাপল্লীর মেয়েদের নিয়ে ধরা পড়ার সম্ভাবনা প্রবল, তাই নতুন মেয়ের খোঁজ শুরু করলো তারা। কিন্তু কোনো গৃহস্থ বাড়ির মেয়ে তো পাওয়া যাবে না। তাহলে ত্রৈলোক্য অপরাধের আরো এক স্তরে ওপরে উঠে কলকাতার রাস্তা থেকে শিশু কন্যাদের অপহরণ শুরু করে তারা। অপহৃত বালিকাদের কোণে সাজিয়ে বিয়ে দিত ত্রৈলোক্য তারিণী। পুলিশের তৎপরতায় একদিন বন্ধ হলো সেই চক্র, কিন্তু ত্রৈলোক্য তারিণীর টিকির খোঁজও পেল না পুলিশ। এক চক্র বন্ধ হলে নিত্য নতুন চক্র খুঁজে বের করত তারা। এভাবে একবার আর্থিক কেলেঙ্কারিতে পুলিশের জালে ধরা পড়ে গেল দুজনেই। গয়নার লোভে তারা খুন করেছিল এক দেশীয় রাজ এস্টেটের কর্মচারীকে। সেই মামলায় আইনের বিচারে কালীর প্রাণদণ্ড হয়। কিন্তু প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায় ত্রৈলোক্য তারিণী। এরপর সে ঠিক করে অন্ধকারের পথ থেকে সরে যাবে। অর্থকষ্ট হলেও শুরু করবে নতুন জীবন। সেই মতো পালিত সন্তান হরিকে নিয়ে সোনাগাছি ছেড়ে থাকতে লাগলো অন্য পাড়ায়। কিন্তু বেশি দিন দারিদ্র সহ্য করতে পারল না ত্রৈলোক্য তারিণী। অনটনের জায়গায় তাকে হাতছানি দিয়ে ডাকতে লাগলো অতীতের সোনালি দিনের মোহ। এবার পাখির চোখ হলো সোনার গয়না। বড় বাজারের এক বিখ্যাত গয়নার দোকান থেকে 10,000 টাকার জহরত পছন্দ করেছিলেন এক রানী। শর্ত ছিল ক্যাশ অন ডেলিভারির, কিন্তু সেসব পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ হন দোকানেরই এক কর্মী। হদিশ মিলল না টাকা কিংবা জহরতেরও। দীর্ঘ তদন্তের পর ধরা পড়ল খুন হয়েছেন ওই কর্মী, আর লোপাট হয়েছে দামি জহরতগুলি। এইখানেই প্রবেশ ঘটল আমাদের গল্পের অ্যাকশন হিরো প্রিয়নাথের। আর এখানেই তার পরিচয় হলো ক্রাইম লেডি ত্রৈলোক্যর সঙ্গে। দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কৌশলে এই মামলায় ধরা পড়ল দুই অপরাধী। তাদের মধ্যে একজন মহিলা, সে আবার পেশায় বারবনিতা। কিন্তু ধরা পড়লেও উপযুক্ত প্রমাণের অভাবে শাস্তি দেওয়া গেল না তাকে। তবে তকে ছিলেন দারোগাবাবু, বুঝেছিলেন এক পাকা অপরাধীর মতো আঁটঘাট বেঁধে কাজ করে সে। সুতরাং পুলিশের জালে সে জড়াবেই কখনো না কখনো। কিছুদিন পরেই পুলিশের কাছে এলো এক বারাঙ্গনার খুনের খবর। তদন্তে গিয়ে দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায় অনুসন্ধান করে দেখলেন এবারও সন্দেহের আঙুল ত্রৈলোক্যর দিকেই, অথচ ফের প্রমাণের অভাব। কিন্তু এবার দারোগাও নাছোড়বান্দা। রীতিমতো চালাকির ফাঁদে ফেলেই অপরাধীর স্বীকারোক্তি আদায় করলেন তিনি। মিথ্যে সাক্ষ্য প্রমাণ দিয়ে মামলা খাড়া করলেন তিনি। কিন্তু মজার ব্যাপার, অভিযুক্ত এক্ষেত্রে ত্রৈলোক্য নয়, তার পালিত ছেলে হরি।
আমি তো বলছি আমি কিছু করিনি, কেন ধরে এনেছেন এখানে? আরে এতদিন চেষ্টার পর আপনার পা আমাদের থানায় পড়েছে, আগে একটু অতিথি সৎকার করতে দিন ত্রৈলোক্যতারিণী দেবী। করেন করেন, যত খুশি নকশা করেন, প্রমাণ কিচ্ছুটি করতে পারবেন না। প্রমাণ তো আপনি দেবেন। আমি দেব প্রমাণ? হুম ভারী রসিক তো দেখছি আপনি দারোগা সাহেব। তা সন্ধ্যের দিকে একদিন আসুন আমার বাড়ি, দুটো রসের কথা শুনবো না হয় পান খেতে খেতে। আমি নাকি প্রমাণ দেব, তাও নিজের বিরুদ্ধে। নিজের বিরুদ্ধে তো নয়, ভুল হলো একটু আপনার। প্রমাণ আপনি দেবেন আপনার নিজের নয়, আপনার ছেলের বিরুদ্ধে। হরি? হুম হরির কি করেছেন আপনারা বলুন? হরির যে ক্ষতি করার চেষ্টা করবে আমি তাকে ছাড়বো নেই। হরিকে আমরা মার্ডার চার্জে গ্রেপ্তার করব, ওর বিরুদ্ধে সাক্ষী আছে। আপনিও যদি ওর বিরুদ্ধে সাক্ষী দেন তাহলে আপনাকেও আমরা ছেড়ে দেব। এই দারোগা, আমার ছেলেকে একদম এসবের মধ্যে টানবে না, ও কিছু জানে না এসব। ও পড়াশোনা করে বড় মানুষ হবে, এই গলি ছেড়ে এই পাড়া ছেড়ে ও অনেক দূর চলে যাবে, ও বড় চাকরি করবে, লোকে ওকে মান্যগণ্য করবে। তুমি একদম ওকে এইসব মামলায় জড়াবে না। আমি কোথায় জড়াচ্ছি, ওই সাক্ষীরা বলছে আর কি। কে সাক্ষী? সব ভুয়ো সাক্ষী। তুমি অপরাধীকে খুঁজছো তো, খুনিকে খুঁজছো, তার জন্য ছেলেটাকে ফাঁসাচ্ছ। আমায় গ্রেপ্তার করো, আমি খুনি। করো করো গ্রেপ্তার, সব প্রমাণ দেব। দারোগা, আমি তোমায় এমন প্রমাণ দেব যা কোনোদিনও খুঁজে পেতে না। আমায় ফাঁসিতে ঝুলি দাও, আমার ছেলেটার কোনো ক্ষতি তোমরা করো না। ওর বাবা নেই, ওর মতো ভালো ছেলে আর হয় না। আমার ঝুলিয়ে দাও তোমরা, ওকে ছেড়ে দাও। ওকে পায়ে পড়ি বাবু, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। যে ছেলেটিকে সে পুত্র স্নেহে বড় করে তুলেছে, যে ছাড়া পৃথিবীতে আপনার জন বলতে আর কেউ নেই, সেই ছেলেকেই খুনের দায়ে অভিযুক্ত করা হচ্ছে দেখে আর আত্মগোপন করে থাকতে পারেনি ত্রৈলোক্য। এখানেই নিজের বুদ্ধির পরিচয় দিয়েছিলেন প্রিয়নাথ। তিনি জানতেন ত্রৈলোক্য নিজের ছেলের মতো হরিকে ভালোবাসে, সে তার ক্ষতি হতে দেবে না। তিনি সেই মতোই ফাঁদ পেতেছিলেন, নিজের অপরাধ স্বীকার করে সে। আর এই স্বীকারোক্তির ফলে 1884 সালে ফাঁসি হয় ত্রৈলোক্য তারিণীর। অপরাধের ইতিহাসে এখানেই তার শেষ অধ্যায়। ফাঁসির আগে প্রিয়নাথ দারোগার কাছে দীর্ঘ জবানবন্দি দিয়েছিল ত্রৈলোক্য। তার কথা থেকেই জানা গিয়েছিল গত কয়েক বছর ধরে নিয়মিত খুন করে গিয়েছে সে। উদ্দেশ্য একটাই, গয়না চুরি। আর সেই উদ্দেশ্যেই সিরিয়াল কিলারে পরিণত হয়েছিল ওজপাড়া গায়ের সম্ভ্রান্ত কুলীন বংশের এই মেয়েটি। এর আগে গয়নার লোভে এক দেশীয় রাজ এস্টেটের কর্মচারীকে খুন করেছিল, সে কথাও স্বীকার করে সে। এরপর থেকে নিজস্ব পদ্ধতিতে একাই 5টি খুন করেছিল ত্রৈলোক্য। নিষিদ্ধ পল্লীর পড়শিদের মধ্যে থেকেই শিকার বেছে নিত সে। তাদের বিশ্বাস অর্জন করার পর এক গুরুদেবকে দর্শন করানোর ছলে তাদের নিয়ে যেত মানিকতলার পরিত্যক্ত বাগান বাড়িতে। ধর্মীয় আচারের অজুহাতে নির্দেশ দিত গা ভরা গয়না পরে যেতে, আর গুরু দর্শনের আগে বাগান বাড়ির পুকুরে স্নান করার ছুতোয় শিকারকে ডুবিয়ে মারত সে। সে নিশানা করত নিষিদ্ধ এলাকার ধনী বাসিন্দাদের, যাদের অনেক গয়না আছে। প্রথমে ঘনিষ্ঠ হয়ে তাঁদের মন জয় করত, তারপর এক গুরুদেবের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার নামে তাদের নিয়ে যেত মানিকতলার পরিত্যক্ত বাগান বাড়িতে। তার আগে ত্রৈলোক্য তারিণী নিশ্চিত করত যাতে শিকারের গায়ে গয়না থাকে। পুলিশের দাবি ত্রৈলোক্য স্বীকার করেছে। এরপর সে তার শিকারদের বলতো গুরুদেবের কাছে যাওয়ার আগে বাগান বাড়ির পুকুরে স্নান করে নিতে। তার আগে সব গয়না খুলিয়ে নিজের কাছে রেখে দিত। এরপর পুকুরে স্নান করার সময় শিকারকে ডুবিয়ে মারত সে। এভাবে 3 বছরে 5 জনকে মেরে তাদের গয়না লুট করেছিল ত্রৈলোক্য। ওই পুকুর থেকে একের পর এক দেহ উদ্ধার হলেও
ত্রৈলোক্যকে কেউ ধরতে পারেনি। কিন্তু ত্রৈলোক্য ধরা পড়ে গেল ষষ্ঠবার। অপরাধের সময় পরিত্যক্ত বাগানবাড়িতে ঢুকে পড়েছিল একজন, ফলে ধরা পড়ে যায় ত্রৈলোক্য, বেঁচে যায় তার ষষ্ঠ শিকার। কিন্তু এবারও সে ছাড়া পেয়ে গেল প্রমাণাভাবে। শাস্তির হাত থেকে বাঁচলেও সোনাগাছির পুরনো পাড়ায় পড়শিদের চোখে সে বিশ্বাস হারিয়ে ফেলল। বদনাম এড়াতে পালিত ছেলে হরিকে নিয়ে এসে উঠল চিতপুরের পাঁচু ধোপানি লেনের এক বাড়িতে। সরাসরি নিষিদ্ধ এলাকা না হলেও ওই বাড়ির বাসিন্দারা জড়িত ছিল দেহ ব্যবসার সঙ্গেই। সেখানে থাকতে থাকতেই কয়েক বছরের মধ্যে অবাধ ত্রৈলোক্য তারিণীর মধ্যে জেগে উঠল রক্তের নেশা। এবার সে নিশানা করল ওই বাড়িরই আরেক ভাড়াটে তরুণীকে। তার গয়না লুট করাই ছিল ত্রৈলোক্যর লক্ষ্য। অনেক দিন ধরে ছক কষতে থাকে সে, ষড়যন্ত্রের সঙ্গী করে আরেক ভাড়াটেকে। দুজনে মিলে খাবারে মাদক দ্রব্য মিশিয়ে অচৈতন্য করে ওই তরুণীকে। তারপর তাকে শ্বাসরোধ করে খুন করা হয়। শেষে প্রিয়নাথের সাজানো ফাঁদে ধরা দিতে বাধ্য হয় ত্রৈলোক্য তারিণী। ছেলেকে বাঁচাতে অপরাধ স্বীকার করে সে, নিজের ঘরের লুকোনো জায়গা থেকে বার করে দেয় খুনের পর নিহত তরুণীর লুট করা গয়না। এই ঘটনায় তার ফাঁসির শাস্তি হয়। অপরাধের ইতিহাসে এখানেই শেষ তার অধ্যায়। কলকাতা পুলিশের নথিতে সেই সম্ভবত প্রথম সিরিয়াল কিলার। তার বিচিত্র জীবনের কথা নিজের পত্রিকা দারোগার দপ্তরে 1305 বঙ্গাব্দে লিখেছিলেন দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়। 119 বছর পেরিয়ে আজও সেই বিবরণ সমান রোমহর্ষক। নমস্কার, আমি সব্যসাচী চক্রবর্তী। আমরা কথা বলছিলাম প্রথম মহিলা সিরিয়াল কিলার ত্রৈলোক্য তারিণীকে নিয়ে। অপরাধকে আমরা ঘৃণা করলেও বুদ্ধিমান অপরাধী নিয়ে আমাদের কৌতূহল অপরিসীম। মানুষকে ঘোল খাইয়ে অপরাধী কি করে পার পেয়ে যায়, বারবার সেই গল্প শুনতেও আমাদের সত্যি কথা বলতে উৎসাহ কম নেই। 17th সেঞ্চুরি ইংল্যান্ডে রোগ লিটারেচার নামক এক জনারের উত্থান হয় অপরাধী ও ঠগদের জীবন ও জীবিকা নিয়ে। ভারতীয় সাহিত্যেও রোগ লিটারেচার খুবই জনপ্রিয়। প্রফুল্ল রায়ের চরিত্র, অমৃতা প্রীতমের পিঞ্জর, সুবোধ ঘোষের ঠগিনীর চরিত্ররা তাই অপরাধী হয়েও জনপ্রিয় হয়েছে পাঠকের কাছে। তবে সেক্ষেত্রে একটি বিশাল ভূমিকা পালন করে সেই চরিত্রের মানবিক দিকটি। তেমনি আমাদের ত্রৈলোক্য অপরাধী, তবু তার প্রতি সমবেদনার খামতি হবে না। কৌলিন্য প্রথার শিকার হয়ে বাল্যবিবাহ, বৈধব্য, প্রেমিক দ্বারা প্রতারণা ও গৃহস্থ বাড়ির মেয়ে হয়ে পতিতাবৃত্তি গ্রহণ করা। তবে সব ছাপিয়ে গেছে তার যে মানবিক দিকটি, তা হল তার অপত্য স্নেহ। হরি তার নিজের সন্তান নয়, প্রেমিকের প্রথম পক্ষের সন্তান, তবু তাকে মায়ের পরম মমতায় মানুষ করেছে ত্রৈলোক্য। তার ভরণ পোষণের জন্য ঝুঁকি নিয়েছে বারবার, আর শেষ পর্যন্ত যা করেছে তা নজিরবিহীন। যে ত্রৈলোক্যকে ধরা পুলিশের ক্ষমতার বাইরে ছিল, যে ধরা পড়েও বারবার পিছলে বেরিয়ে গেছে, সে নিজে এসে ধরা দিল পুলিশের কাছে। এর ফলাফল মৃত্যু জেনেও। আপনাদের এ ব্যাপারে কি মতামত জানান আমাকে। দেখা হবে অন্য কোনো পর্বে। বিদায়।